সিনেমা বা নাটকে কখনো দেখা যায় একজন নায়ক বড়লোকের ছেলে হিসেবে ঢাকায় বিলাসবহুল জীবনযাপন করছে, পাশাপাশি আবার ওই একই ব্যক্তি হতদরিদ্র দিনমজুর হিসেবে খেটে মরছে। এসবের রহস্য কি? একই লোক দুইখানে দুই রকম, তাও আবার একই সিনেমায়। রহস্যের উত্তর মেলে পত্রিকার খবরে, নায়ক এবার দ্বৈত চরিত্রে। কিন্তু এসব ঘটনা কি বাস্তবে সম্ভব? একই ব্যক্তি কি একই সময়ে পৃথক স্থানে ভিন্ন ভিন্ন ভূমিকা পালন করতে পারে? আপনি যতই আশ্চর্য হন আর অবিশ্বাসী করুন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর বিচার চলাকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এরকম বিষয় উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। ট্রাইব্যুনালে মাওলানা নিজামীর বিরুদ্ধে উত্থাপিত 16টি অভিযোগের মধ্যে তাকে একই সঙ্গে গ্রামের একজন লুঙ্গি পরা সাধারণ রাজাকার, এলাকার নেতৃত্বদানকারী রাজাকার কমান্ডার এবং ঢাকা তথা সারা দেশে আল বদর নামক বাহিনীর প্রতিষ্ঠাতা ও প্রধান হিসেবে উপস্থাপন করা হয়েছে, যেখানে পাবনার মুক্তিযুদ্ধ বিরোধী বেশ কয়েকটি ঘটনায় তাকে অভিযুক্ত করার পাশাপাশি ঢাকায়ও তার বিরুদ্ধে একই সময়ে একই ধরনের অভিযোগ উত্থাপিত হয়েছে। এরই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা ন্যায় বিচারের স্বার্থে উপস্থাপন করব। ট্রাইব্যুনালে মাওলানা নিজামীর বিরুদ্ধে আনিত ৩ নম্বর অভিযোগে বলা হয়েছে, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে রাজধানীর মোহাম্মদপুরস্থ ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে আর্মি ক্যাম্প স্থাপিত হয়, যা পরবর্তীতে রাজাকার আল বদর ট্রেনিং সেন্টারে রূপান্তরিত হয়। সেখানে গোলাম আজম ও মাওলানা মতিউর রহমান নিজামী নিয়মিত যাতায়াত ও পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সলা পরামর্শ করতেন। ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী ইনস্টিটিউটের বর্তমান সিকিউরিটি গার্ড রুস্তম আলী। অথচ ১৯৭১ সালে এই ইনস্টিটিউটেরই গার্ড ছিলেন রুস্তম আলীর বাবা রহম আলী। তাঁর বর্ণনা মতে বড় ছেলে রুস্তম আলীর বয়স ছিল তখন ১০ থেকে ১১, যার পক্ষে কোনোভাবে মাওলানা নিজামীর তৎপরতা সম্পর্কে জানা সম্ভব ছিল না। এ ব্যাপারে রহম আলী নিজের মুখেই বললেন, ওই সময় বয়স কত ছিল না? ওনার ছোট খেলাধুলা উনি ওই ছোট মানুষ তো ওদের খেলাধুলা করতো, সব মানে ওই দিয়ে ঘুরতো বেশি। বড় খেয়ে ওনার নাম কি? রুস্তম। ও এমনি তো আর্মিতে ওখানে তো অন্যরা আসতো, রাজাঘাট কি আসতো? হ্যাঁ, রাজাঘাট আসতো। রাজাঘাট তখন থাকতোই, ক্যাম্প তো ছিল, এটা কেমন হইতো তো, ট্রেনিং হইতো তো। ট্রেনিং হইতো। হ্যাঁ, রাজাঘাট, আল বদর, আল শাম, ওখানে তো ওইটি তো বড় বড় ক্যাম্প ছিল না। ওখানে কি কারা কারা আসতো আপনি মনে পড়ে কাউকে? লিডারের মধ্যে না, লিডারের মধ্যে আমার কোনো মনে পড়তেছে না। এমনি যে রাজাঘাট যারা আসতো দেখি কাউকে চিনতে পারতেন না? চিনতে পারতাম না। উনি ধরেন টাইসের কথা না, অনেক আগে, অনেক আগের কথা। এখন তো লোকও নাই, মরি দূরে আছে শেষ। আমরা শুনতেছি যে নিজামী মুজাহিদ আসতো, আপনি কি দেখছেন? না, আমি আগে দেখি। এমনকি খোদ এই কলেজের বর্তমান প্রিন্সিপাল, তদানীন্তন প্রিন্সিপালের সন্তান মজলিসও জানেন না সত্যি সত্যি এখানে মাওলানা নিজামীর আনাগোনা ছিল কি না। মাওলানা মতিউর রহমান নিজামীর সঙ্গে যখন মুজাহিদ ছিল, তার আগে এখানে আসছে। আচ্ছা, এখন মাওলানা মতিউর রহমান নিজামী তখন তো চিনতাম না, তখন তো অনেক ছোট। এটা আমার জানা মতে আপনি দেখেন না, এমনিতেই ক্লাস 7 আমরা এটাই তথ্য পেয়েছি যে তারা কখনো সেখানে আপনার মুজাহিদ সাহেব বা শুনেছেন এই জাতীয়। ওই সময় তো অনেক দিনের আগের কথা। ওই সময় তাদের জন্ম বা তাদের ইয়ে কতটুকু, তার মানে প্রতিপত্তি বা কতটুকু তাও তো জানি না। ওই সময় আপনারা এইভাবে না, ওই সময় তাদের অস্তিত্ব আপনি শুনিও না। মাওলানার বিরুদ্ধে আনিত ৮ম অভিযোগ হল ৩০ আগস্ট রাতে মাওলানা নিজামী আল বদর প্রধান হিসেবে নাখালপাড়াস্থ পুরাতন এমপি হোস্টেল আর্মি ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি ক্যাম্পে বন্দি নির্মূল কমিটির সংগঠক জাহানারা ইমামের ছেলে রুমি এবং ২১শে ফেব্রুয়ারি গানের সুরকার আলতাফ মাহমুদ সহ বেশ কয়েকজনকে প্রেসিডেন্টের ক্ষমা ঘোষণার আগেই গুলি করে হত্যার নির্দেশ দিলে এদের হত্যা করা হয়। ঘটনার একমাত্র সাক্ষী মুক্তিযোদ্ধা জহিরুদ্দিন জালাল ওরফে বিচ্ছু জালাল। রহস্যময় চরিত্রের অধিকারী বিচ্ছু জালাল মূলত একজন ভাড়াটে সাক্ষী, যিনি একই সাথে মাওলানা নিজামী এবং জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মামলায় একাধিক ঘটনায় সাক্ষ্য দিয়েছেন। আর এসব সাক্ষ্যে তার দেয়া তথ্যগুলো ছিল পরস্পর বিরোধী ও অসংলগ্ন। প্রথমত, জনাব মুজাহিদের মামলায় ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য দিতে গিয়ে বিচ্ছু জালাল তথ্য দেন যে ১৯৭১ সালের ২৯ আগস্ট সকালে তিনি রমনা থানায় শহীদ রুমি, জুয়েল, আলতাফ মাহমুদ সহ অন্যান্যদের সাথে সাক্ষাৎ করেন। অথচ শহীদ রুমির মা জাহানারা ইমাম
তার ৭১-এর দিনগুলি বইয়ে উল্লেখ করেছেন রুমিকে গ্রেপ্তার করা হয়েছিল ২৯ আগস্ট দিবাগত রাতে। দ্বিতীয়ত, জাহানারা ইমাম লিখিত ৭১-এর দিনগুলি বইয়ের কোথাও তিনি তার ছেলের হত্যাকাণ্ডের সাথে মাওলানা নিজামীকে সম্পৃক্ত করেননি। তৃতীয়ত, ১৯৭১ সালে নাখালপাড়াস্থ এমপি হোস্টেলের আর্মি ক্যাম্পে সুরকার আলতাফ মাহমুদের সাথে তার ৪ শ্যালককেও বন্দী করে রাখা হয়েছিল, যারা পরবর্তীতে ওই ঘটনা নিয়ে বিভিন্ন স্মৃতিকথা লিখেছেন, কিন্তু তারা কেউই সেই সব স্মৃতিকথার ঘটনার সাথে মাওলানা নিজামী জড়িত ছিলেন বলে উল্লেখ করেননি। চতুর্থত, জনাব জহিরুদ্দিন জালাল মুক্তিযুদ্ধ নিয়ে প্রায় ৩০ থেকে ৩৫টি পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন, কিন্তু এর একটিতেও তিনি মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ডের সাথে মাওলানা নিজামীকে জড়িত করে কোনো তথ্য দেননি। পঞ্চমত, অভিযোগে উল্লেখ করা হয়েছে মাওলানা নিজামী ৩০ আগস্ট সকালে নাখালপাড়াস্থ পুরাতন এমপি হোস্টেলের আর্মি ক্যাম্প পরিদর্শন করেন, অথচ তারই বিরুদ্ধে উত্থাপিত ৮ নম্বর অভিযোগের সাক্ষী ডাক্তার রথীন্দ্রনাথ কুণ্ডু ও সমর কুণ্ডুর দেয়া তথ্যানুযায়ী ওই একই দিন অর্থাৎ ৩০ আগস্ট স্থানীয় মুক্তিযোদ্ধারা নিজামীকে আটক করে পাবনার সোনাতলায় নৌকার গলুইয়ের সাথে বেঁধে রাখে। তাহলে মাওলানার বিরুদ্ধে আনিত কোন অভিযোগটি সত্য? ঢাকার আর্মি ক্যাম্প পরিদর্শন, নাকি পাবনার সোনাতলায় বন্দী হওয়া, নাকি এখানে তিনি সিনেমার দ্বৈত চরিত্রের অভিনেতা? এবার আমরা জেনে নিই সাক্ষী বিচ্ছু জালালকে নিয়ে কিছু তথ্য। ১. জাহানারা ইমামের ছেলে শহীদ রুমি হত্যাকাণ্ডের সাক্ষী বিচ্ছু জালাল ট্রাইব্যুনালে তথ্য প্রদান করেন যে তিনি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের পর জাহানারা ইমামের বাসায় গেলে সেখানে তার স্বামীর সাথে দেখা হয়, অথচ ৭১-এর দিনগুলি বইয়ে উল্লেখ রয়েছে জাহানারা ইমামের স্বামী মারা যান ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর এবং তার জানাজা হয় পরদিন ১৪ ডিসেম্বর। ২. মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব পালনকালে ২০০২ সালে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বেল বয় তার বিরুদ্ধে অর্থ তসরুফের লিখিত অভিযোগ আনেন। অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নিতে গেলে জনাব জালাল তৎকালীন মুক্তিযোদ্ধা সংসদের সেক্রেটারির বিরুদ্ধে তাকে উৎকোচ প্রদানের অভিযোগ আনার হুমকি দেন। ৩. ২০০৫ সালে মোহাম্মদপুরের সকল মুক্তিযোদ্ধা বিচ্ছু জালালের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সংসদের নাম ভাঙিয়ে এলাকায় চাঁদাবাজি ও মাস্তানি করার দায়ে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডে লিখিত অভিযোগ দায়ের করেন। ৪. বিচ্ছু জালাল নিজেকে মুক্তিযুদ্ধকালীন বিচ্ছু বাহিনীর ক্র্যাক প্লাটুনের সদস্য হিসেবে পরিচয় দিয়ে থাকেন, অথচ হাসান হাফিজুর রহমান সম্পাদিত মুক্তিযুদ্ধের দলিলপত্র এবং এএসএম শামসুল আরেফিন লিখিত মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান বইয়ে ১৯৭১ সালে ঢাকায় বিচ্ছু বাহিনীর যেসব অপারেশনের বিবরণ দেওয়া হয়েছে সেগুলোতে অপারেশনে অংশগ্রহণকারী সবার নাম থাকলেও কোনোটিতেই বিচ্ছু জালালের নাম উল্লেখ করা হয়নি। মাওলানা নিজামীর বিরুদ্ধে আনিত ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর অভিযোগে উল্লেখ করা হয় তিনি ১৯৭১ সালের ৩ আগস্ট চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট হলে শহর ছাত্র সংঘের এক সুধী সমাবেশে, ২২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক একাডেমি হলে আল মাদানী স্মরণসভায়, ৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণে এক ছাত্র সমাবেশে এবং ৯ ও ১০ সেপ্টেম্বর যশোর বিডি হলে ছাত্র সংঘের মিটিংয়ে জিহাদের নামে নিরীহ বাঙালি হত্যার সমর্থন, উস্কানি এবং নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষ অভিযোগের পক্ষে সে সময়ে দৈনিক সংগ্রাম সহ বিভিন্ন পত্রিকায় তার উদ্ধৃতির কাটিং উপস্থাপন করে, অথচ একটু খেয়াল করলে দেখা যাবে এসব বক্তৃতায় তিনি কোথাও পবিত্র কোরআনের তাফসির করেছেন, কোথাও ইসলামে শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করেছেন, যাতে না ছিল কোনো উস্কানি, না ছিল হত্যাকাণ্ডের প্রতি বিন্দুমাত্র সমর্থন। আর নিতান্তই সাংগঠনিক এসব বক্তৃতা বিবৃতিতে হত্যা নির্যাতনের নির্দেশ দেওয়ার তো প্রশ্নই আসে না।